বর্ষার কমিটির তরফ থেকে সমস্ত মেম্বার্সদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বাঙালিরা এই সর্বপ্রিয় দুর্গাপুজোর জন্য মাসের পর মাস অপেক্ষা করে থাকি। Now the day has come. Certainly, this year was not an easy year. কবে থেকে আমাদের বর্ষার কোর টিম মেম্বার্সরা ডিসকাস, ডেলিবারেট অ্যান্ড ডিবেট করে যাচ্ছে কি এই বছর পুজো হবে কি হবে না, হবে তো কি মডেল হবে, কি অপশনস হবে, মেম্বার্স অনলি হবে কি ওপেন টু অল হবে, কলকাতা থেকে পুরোহিত আসতে পারবে কি পারবে না, ঢাকি হবে কি সাইলেন্ট পুজো হবে। এই পরিস্থিতিতে হাউ ক্যান বি জেনারেট ফান্ডস এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। But finally, proud to say, Borsha has made it and made it for members only, and thanks to all of you. বর্তমানের কঠিন অবস্থার মাথায় রেখে এই বছরে পুজো আমরা কিছু গাইডলাইন্স অ্যান্ড এসওপি রেখে আয়োজন করেছি, যেটা হোয়াটসঅ্যাপের গ্রুপে সোশ্যালাইজ করা হয়েছে আপনাদের সঙ্গে। আশা করি কি আমরা সবাই এই গাইডলাইন্সগুলো ফলো করি। বাট ওয়াই? দিস ইজ জাস্ট ফর ইউ, দিস ইজ জাস্ট ফর ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি মেম্বার্স সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং। টেকনোলজির সাহায্য নিয়ে আমরা মাকে সবার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মানে আপনারা সম্পূর্ণ পুজো অনলাইনে দেখতে পারবেন ঘরে বসে। টু মিনিমাইজ টাচ পয়েন্টস, অষ্টমী এবং নবমীর ভোগ মেম্বার্সদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। To keep our members engaged, to keep the spirit and environment of Durga Pujo, প্রত্যেক দিন বিকেলে ষষ্ঠী থেকে নবমীর সন্ধ্যা অবধি আপনাদের জন্য ইন্টারনাল আর এক্সটার্নাল অনলাইন কালচারাল প্রোগ্রাম রাখা হয়েছে, যেটা আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে বাড়িতে বসে আনন্দ নিতে পারবেন। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। পুজো কমিটির সকলকে, ভলেন্টিয়ার্সদের আর আমাদের অ্যাডভাইজারি কমিটি মেম্বার্সদের বিশেষ ধন্যবাদ জানাই টু মেক দিস পূজা হ্যাপেন ইন দিস ক্রিটিক্যাল অ্যান্ড প্যান্ডেমিক টাইমস। আশা করি মায়ের আশীর্বাদ নিয়ে আগামী দিনের এই কঠিন সমস্যাকে অতিক্রম করতে সফল হব, and very soon we should see the normal life coming back. ধন্যবাদ and happy Pujo to all of you. নমস্কার। আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর এই সুন্দর সন্ধ্যায় বর্ষার পক্ষ থেকে আমি রত্নদীপা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমাদের বর্ষার পঞ্চমতম দুর্গাপুজো এবং এই কঠিন সময়ের মধ্যেও আমরা দুর্গাপুজোর আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং সেই সঙ্গে আমরা মা দুর্গার পাদপদ্মে জানাই অনেক প্রণাম এবং কৃতজ্ঞতা। আপনাদের সবাইকে বলি, ভালো থাকবেন, পুজোর কটা দিন খুব সুন্দরভাবে কাটাবেন। আবার সবাইকে জানাই শুভ মহাসপ্তমী। তিনি ছিলেন 7 রাজার ধন মানিক। তার দুটি নামই তার জীবনে অদ্ভুতভাবে তাৎপর্যপূর্ণ। পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা আর সত্যজিতের সিনেমা না দেখা দুটোই একই ব্যাপার। বিখ্যাত জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়া এভাবেই শ্রদ্ধা জানিয়েছিলেন বন্ধু সত্যজিৎকে। সত্যজিৎ রায় কিংবদন্তি। একাধারে তিনি চলচ্চিত্রকার, অন্যদিকে তিনি সাহিত্যিক, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার।
তিনি ছিলেন অনেক অভিনব গুণের আশ্চর্যজনক এক সমন্বয়। তার মধ্যে সবচেয়ে বড় ছিল বোধহয় ইনোভেশন। তার জন্ম শতবর্ষে তাকে জানাই মহারাজা তোমাকে সেলাম। তারই বিভিন্ন চলচ্চিত্র নিয়ে আমাদের আজকের পরিবেশনা শতবর্ষে সত্যজিৎ। অনেক অভিনবত্বের সঙ্গে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। কৃষ্টির মহান সৃষ্টিকর্তা চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিগুলিকে এক সূত্রে গেঁথে সৃজনশীল সত্যজিৎ রায়কে অনেক শ্রদ্ধা জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান শতবর্ষে সত্যজিৎ। অনন্ত, সানাই কোথায় বাজছে রে? গুরুগম্ভীর গলায় ছবি বিশ্বাসের এই সংলাপ আমাদের আজও মোহিত করে। সত্যজিৎ রায়ের চতুর্থ ছবি হল জলসাঘর। জলসাঘর ছবির কাহিনীর পুরোটাই জুড়ে আছে জমিদার বিশ্বম্ভর বাবুর পতন। অতীত জমিদারির প্রচন্ড দাপট আর নেই, কিন্তু জমিদার বাবুর দম্ভ ও অহংকার বিন্দু মাত্র কমেনি। কিন্তু তাও ছবিতে জমিদারের অহংকারকে একটু নমনীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ডুবন্ত জমিদারি এবং নব্য বুর্জোয়া শ্রেণীর দ্বন্দ্বের এক অপূর্ব চলচ্চিত্র জলসাঘর। भर
কি হলো? অভিমান সব তো শেষ হয়ে গেছে গিন্নি। আমার গহনাগুলো তো আছে এখনো। গহনা? ও হো 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 হো, সে তো বাঁধা দিয়েছি, ছাড়াতে কতক্ষণ। কি করে বলছো তুমি? এবারে খরচ কত হয়েছে তার হিসেব আছে? খরচ? তো তো খরচ করব না গিন্নি? খোকা আমার একমাত্র বংশধর, শিবরাত্রির সলতে, তার উপনয়নে খরচ করব না কি বলছো তুমি গিন্নি? নইলে যে মান থাকে না। তাই বলে গয়না বাঁধা দিয়ে বাইজি? এ ভাইজি সে ভাইজি নয় গিন্নি, এর রূপ, এর গানে তুমি যদি শুনতে তো বুঝতে। আমার শুনে কাজ নেই। ভরু ভরু আই মোরি আখিয়াঁ, আহা, যাচ্ছ কোথায়? 3টে বেজে গেছে, খোকার ঘরে শোবো। শোনো না, কি বলো? কিসের ভাবনা এত? জলসাঘরটা বন্ধ করে দাও। গান শুনবো না? ওই তো তোমার এক সর্বনাশের নেশা। খোকাও তোমার মতো সব গুণগুলো পেয়েছে, পড়াশোনার নাম নেই, গান গান করে পাগল। আবার কদিন থেকে আবদার ধরেছে ঘোড়ায় চড়বে। সে তো ভালো কথা গিন্নি, তুফানের পিঠে সওয়ার হবে, মতির পিঠে চড়ে মৃগয়ায় যাবে, তা না হলে রায়বংশের জমিদার। জমিদার? জমিদারির আর আছে কি? সব তো ভেসে গেল। হুম? নদী কিরকম এগিয়ে আসছে দেখছো না? অমন সুন্দর বাগানটা বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। বন্যা? ভুলে গেছো? রায়বাড়ির দরজা খুলে দিয়েছিলাম, হাজার মানুষ আশ্রয় পেয়েছিল। আমার পুণ্যের বোঝাও কিছু কম নেই গিন্নি। জানি, তবু ভয় করে। কাল যা দুঃস্বপ্ন দেখেছি। আর আমি কি দেখেছি জানো? দেবরাজ ইন্দ্রের জলসায় মাহফিল বসেছে, রম্ভা নাচছে, উর্বশী গাইছে, আর মেনকা।
কাঞ্চনজঙ্ঘার পরে নিজের কাহিনী নিয়ে সত্যজিতের পরের ছবি নায়ক 1966-তে। অরিন্দম মুখার্জির বিখ্যাত চিত্রতারকা হয়ে যাওয়া ও তার থেকে মুক্তির সন্ধানই এই ছবির মূল সুর। বাংলা চলচ্চিত্রের ম্যাটিনি আইডল অরিন্দম মুখোপাধ্যায় একটি জাতীয় পুরস্কার গ্রহণের জন্য রেলপথে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন, আর সেই 24 ঘন্টার যাত্রাপথে অদিতি নামে এক অল্প বয়সী সাংবাদিকের কাছে নিজের ভুল ভ্রান্তি, নিরাপত্তাহীনতা ও অনুতাপ প্রকাশের মধ্যে দিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেন তাই এই ছবির উপজীব্য বিষয়। অদিতি এই ছবিতে অরিন্দমকে দাঁড় করিয়েছেন বাস্তবের মুখোমুখি। শুনুন, আমি ড্রাঙ্ক। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন। আজকে আমার নামে কাগজে একটা খবর বেরিয়েছে, জানেন? জানি। ভেতরের ব্যাপারটা জানেন? না। জানতে চান না? কি দরকার? আপনার ইন্টারভিউ যে কমপ্লিট হবে না। না হোক, কোনো ক্ষতি নেই। না না, কিন্তু আই মাস্ট। জানেন, একজন বিবাহিতা। কোনো প্রয়োজন নেই অরিন্দম বাবু। কি বলছেন প্রয়োজন নেই? আমার প্রয়োজন আছে। আমার কি প্রয়োজন? সব জমে আছে এখানে। একটা লোক নেই যাকে বলি। আজ যারা আসে জানেন, যদি কোনো দিন হড়কে যাই তাহলে কোনো শালা। ধরে নিন আপনার সব বলা হয়ে গেছে, আমি সব জেনে নিয়েছি। কি করে জানলেন? অনুমান করে। আপনি অনুমান করতে পারেন তাহলে? কেন পারবো না? আমার নতুন ছবি কেন মার খাবে তা অনুমান করতে পারেন? হয়তো পারি। কেন বলুন তো? আপনার কাজে মন ছিল না বলে? কাজ ভালো হয়নি তাই তো? দেখলেন তো আপনার দেবতুল্য নায়ক। দেখলাম। ব্যাস, এবার আপনি যেতে পারেন। আর আপনি? আপনি আগে ঘরে যান, তারপর আমি যাব। আপনি যা খুশি তাই লিখতে পারেন, এনিথিং। আই ডোন্ট কেয়ার। বুঝলেন মিস আধুনিকা? অপু ট্রিলজির পরে সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত চলচ্চিত্র পরশ পাথর। এই চলচ্চিত্রটি তার প্রথম হাসির, জাদু ও পরাবাস্তব ছবি। আছে এক সাংঘাতিক অন্তর্নিহিত গূঢ় তাৎপর্য। পরশ পাথর, যার স্পর্শে সাধারণ যে কোনো জিনিস হয় সোনা। জীবন বড় অদ্ভুত। একদিকে পাওয়া যায় সোনা, আর একদিকে হারাতে হয় জীবনের শান্তি। অদ্ভুত সারল্যের মধ্যে দিয়ে ভাইপোর কাছ থেকে জ্যাঠামশাই সন্ধান পান ম্যাজিক পাথরের। আর কিছু পছন্দের জিনিস উপহার দিয়ে জ্যাঠামশাই পোল্ট্রির থেকে উদ্ধার করেন পরশ পাথর। আবার সেই সম্পর্কের বেড়াজালেই বাধা জীবন নিয়ে আসে আশাতীত পরিবর্তন। সত্যজিতের একটি অপূর্ব সুন্দর উপহার পরশ পাথর। চলচ্চিত্রের নাম দেবী। গ্রামের জমিদার কালীকিঙ্কর।
ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক সমাজের প্রতিনিধি। সত্যজিৎ রায় এই চরিত্রটিকে নির্মাণ করেছেন পরম যত্নে, পরম মমতায়। কালীকিঙ্করের কনিষ্ঠ পুত্র উমাপ্রসাদ একজন শিক্ষিত নবযুবক। উমাপ্রসাদের স্ত্রী দয়াময়ী এই কাহিনীর মূল কেন্দ্রবিন্দু। একদিন রাতে কালীকিঙ্কর হঠাৎ স্বপ্ন দেখেন দয়াময়ী স্বয়ং মা কালীর অবতার। এই স্বপ্নটিকে ঐশ্বরিক ইঙ্গিত বলে ভেবে নিয়ে তিনি দয়াময়ীর আরাধনা করা শুরু করেন। কালীকিঙ্কর তার পুত্রবধূকে বলেন, তুমি এলে আমার ঘর আলো হয়ে উঠল। এই বুড়ো বয়সে যখন নতুন ভাবে এমন একজন মা পেলাম, যদিও সেও তারই কৃপা, তখন তাকে ছেড়ে যাব কোথায়? কি বলো মা? এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা, ও তোর নামে কালী, মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা। নামে কালী, মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। যে বলে মা তুই পাষাণী, তারে আমি বেকুব মানি। যে বলে মা তুই পাষাণী, তারে আমি বেকুব মানি। আমি মনে জানি, প্রাণে জানি, মনে জানি, প্রাণে জানি, পাষাণেরই কি মহিমা। মনে জানি, প্রাণে জানি, পাষাণেরই কি মহিমা। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। অমলের সাথে চারুর সম্পর্ক আগের থেকেই বেশ ঘনিষ্ঠ। তবে প্রথম দিকে তাদের সম্পর্ক বৌঠান ঠাকুরপোর স্বাভাবিকতা ছাড়া আর কিছুর ইঙ্গিত দেওয়া হয়নি। ভূপতি অমলকে নিজ স্ত্রী চারুলতার মধ্যে লুক্কায়িত সাহিত্য প্রতিভা বের করে আনার দায়িত্ব দেয় এবং তার সাথে তার পত্রিকার শুদ্ধতা করার কাজে লাগানোর চেষ্টা করে। অবশ্য সাহিত্য চর্চা ছাড়া অন্য কিছুতে অমলের খুব একটা আগ্রহ দেখা যায়নি। অমল চারুর সাথে সাহিত্য চর্চা শুরু করে তার মধ্যে লুক্কায়িত প্রতিভা স্ফুরণ ঘটানোর জন্য। এর সাথে শুরু হয় অমল, চারুলতার ও মন্দাকিনীর পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন। এই ছবিটির জন্য সত্যজিৎ রায় 1964 সালে একটি এবং 1956 সালে দুটি পুরস্কারে পুরস্কৃত হন। মা, কি সুন্দর! ওহ, এই ঠাকুরজি, ঠাকুরজি! ফের চাচা কানের পোকা নড়িয়ে দিলি বাপু। তা কি এমন রাজকার্য তুমি করছো শুনি? মানুষ ভাবেও তো, কানের কাছে ইশিস করলে কি ভাবা যায়? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। ও মা, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি
মাধবী রাতে তোমার দেখেছি হৃদ মাঝারে। তা এ কি বেশ বাপু। বন্ধুটান একটা পান সাজাতে দেখি। সাজবো না। এটা কি হচ্ছে? কর্তা বাবুর চটি। দাদার কি সৌভাগ্য, তোমারও হবে। কি তা কোথায় যাওয়া হয়েছিল? সকাল সকাল একটা খাতা কিনতে গেছিলাম। তাতেই এত কাহিল। ঘুমাবে? বালিশ দেব? পড়াশোনা নেই, পরীক্ষা নেই, প্রফেসর নেই, প্রক্সি নেই। তা আছেটা কি তবে? পাগলামো আর পাকামো। পোয়েট্রি, ছন্দ, বুঝলে বৌঠান, আমি ভাবছিলাম পুরো জীবনটাই একটা ছন্দ। জীবন, মৃত্যু, সুখ, দুঃখ, মিলন, বিচ্ছেদ। কেমন যেন একটা সমুদ্রের ঢেউয়ের মতো খালি উঠছে আর পড়ছে। একটার জন্যই যেন আরেকটা সার্থকতা, তাই না? এসবে বুঝি লিখবে ওই খাতায়? এই নাও বাপু তোমার পান। থ্যাংক ইউ। গোলামচোর খেলবে? এই বড়িগুলো রোদ পাচ্ছে কিনা দেখেছিস? বলে না খেলবে। তমন্দা বোঠান, তুমি কি প্রাচীনা না নবীনা? খেলবে কিনা বলো না। যদি না খেলো তুলে দিগে। জানো কাল তিরির বিবি লুকিয়েছিল বালিশের তলায়। তো শোনো, যে স্ত্রী ভূমণ্ডলে আসিয়া শয্যায় গড়াইয়া দর্পণ সম্মুখে কেশরঞ্জন করিয়া কার্পেট বুনিয়া সীতার বনবাস করিয়া সময় কাটাইলেন, আপনার ভিন্ন কাহার সুখ বৃদ্ধি করিলেন না। তিনি পশু জাতি অপেক্ষা কিঞ্চিত ভালো হইতে পারে, কিন্তু তাহার স্ত্রী জন্ম নিরর্থক। এই শ্রেণীর শ্রীলগণকে আমরা গলায় দড়ি দিয়া মরিতে পরামর্শ দিই। তা তুমি কি এই শ্রেণীর? আমি কি কার্পেট বুনতে পারি? না সীতার বনবাস পড়ি? না পড়তে পারি? তাহলে তুমি প্রাচীনা? জানি না। প্রাচীনা, এবার এ ঘর থেকে যাও। আমরা এখন সাহিত্য চর্চা করব। যাব না। যেও না। তুমি মন্মথ দত্ত পড়েছো? না। পড়েছো? পড়েছি। কলকণ্ঠ? কলগণ্ড। কলকণ্ঠ? কলগণ্ড গত মাসে সরলতে পড়েছি। তোমার মন্মথ দত্তের লেখা ভালো লাগে না? রুচির অভাব শুধরাতে হবে। তা তোমার কার লেখা ভালো লাগে শুনি? বঙ্কিমবাবু। বঙ্কিমবাবু কি না নতুন কিছু লিখে গেলেন বঙ্কিমবাবু। তার নতুন কথা আমি কি করে বলবো ঠাকুরপো? আমি কি অত বুঝি? আমার ভালো লাগে তাই বললাম, তবে শক্ত লাগে মাঝে মাঝে।
অভিধান খুলে মানেটা দেখতে হয়। বাবা, কি বর্ণনা! আর নারীর কি রূপ! অত নিখুঁত ভালো লাগে না বাপু, নিজেকে বড় কুশ্রী মনে হয়। বঙ্কিমের সব নায়িকারাই সুন্দর। মৃণালিনী সুন্দর, কপাল কুণ্ডলা সুন্দর, শৈবলিনী সুন্দর, রাধারানী সুন্দর। কুন্দনন্দিনী? কুন্দ সুন্দর, তবে নিখুঁত নয়। লুপ্তনিসাও নিখুঁত নয়, অতিরিক্ত লম্বা আর অধরষ্ট চাপা। শ্যামবর্ণা। এই দেখো, প্রাচীনার কাণ্ড দেখো। বঙ্কিমের কথা উঠতেই ভ্রমরের গুঞ্জন শুরু হয়ে গেল। এই শোনো, একটা কাজ করবে? ওই কোথাতে মাধবটা আছে না, চলো আমরা বাঙালি যাই। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবা। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবা। তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। পিককে বা কুঞ্জে কুঞ্জে, পিককে বা কুঞ্জে কুঞ্জে, কুহু হু কুহু হু কুহু হু গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবা। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবা। তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। পিককে বা কুঞ্জে কুঞ্জে, পিককে বা কুঞ্জে কুঞ্জে, কুহু হু কুহু হু কুহু হু গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষকে কেন্দ্র করে তার সৃষ্টি নিয়ে প্রথমবারের মতো কাজ করেন সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের 3টি ছোট গল্পকে বেছে নিয়ে তিনি নির্মাণ করেন 3 কন্যা, পোস্টমাস্টার, মণিহারা এবং সমাপ্তি। গল্পগুলো ভিন্ন স্বাদের হলেও
তিন গল্পের তিন নারী চরিত্র, এদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করেন সত্যজিৎ। এর মধ্যে প্রথম সিনেমা পোস্ট মাস্টারে কন্যা থাকে খুব ছোট, 8 বা 9 বৎসরের হবে রতন। দ্বিতীয় সিনেমা মণিহারাতে কন্যা মণিমালিকা থাকে বিবাহিত, 20 বা 25 তো হবে। আর তৃতীয় ও শেষ সিনেমা সমাপ্তিতে মৃন্ময়ী কন্যা হল ষোড়শী। তিন কন্যার প্রথম ছবি পোস্টমাস্টার। এই ছবিতে রতন নামক কিশোরী চরিত্রটি আসলে তিন কন্যার প্রথম কন্যা। একটি অজানা অচেনা পরিবেশে পোস্টমাস্টার নন্দলাল ও রতনের মধ্যে যে পারস্পরিক নির্ভরতা ও স্নেহের মনস্তাত্ত্বিক সম্পর্ক গড়ে ওঠে, সত্যজিৎ রায় আপন ভঙ্গিতে সুনিপুণভাবে তা গড়ে তুলেছেন এই চলচ্চিত্রে। সঙ্গত কারণেই গল্প ভাষাকে নাট্য ভাষায় রূপান্তরিত করতে গিয়ে বেশ কিছু নতুন চরিত্রের সৃষ্টি ও গল্প বয়ানের পার্থক্য এনেছেন তিনি। ভাই বোনের সম্পর্কের বাইরে গিয়ে অন্য কোনো হৃদয় ঘটিত দুর্বলতা যাতে না ঘটে তার সম্ভাবনাকে অত্যন্ত সুন্দরভাবে রুদ্ধ করেছেন তিনি। পোস্টমাস্টার ও রতনের মধ্যে সম্পর্কটা কি শুধুমাত্র প্রভু ভৃত্যের সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকবে, নাকি তা ভাই বোনের সম্পর্কেও রূপান্তরিত হতে পারে? এই দ্বন্দ্বটিতে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে এই চলচ্চিত্রে। হয়ে গেছে? বাহ, ভেরি গুড। সোমবার থেকে যুক্তাক্ষর। কি অক্ষর? যুক্ত অক্ষর। সেটি বাবু। আচ্ছা, আমার নাম কি বলতো? নতুন। এই নন্দু বাবু। আর বানানটা? দদ্দের ন, দদ্দের ন, দ। দে পেন্সিলটা। এই দেখ, দন্তের ন। মণিমালাকে আপাতদৃষ্টিতে অলংকার লোভী বলে মনে হলেও তার মধ্যে কিন্তু একটা নান্দনিক বোধ আছে। মণিমালা রবীন্দ্রনাথের সৃষ্টি করা চরিত্র হলেও চলচ্চিত্রে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি এবং সত্যজিৎ রায়ের দৃষ্টিভঙ্গির পার্থক্য ধরা পড়ে। কিন্তু তা সত্ত্বেও মণিহারা ছবিটি দর্শকের মনে দাগ কেটে যায়। কে? আমি মধুসূদন। ও, এসো। কই তুমি? কি ব্যাপার, তলব কেন? আমি তো বিশ্বাসই করতে পারিনি। আমি বাপের বাড়ি যাব, তুমি আমাকে নিয়ে যাবে। না গেলেই নয়, বিশেষ দরকার। দুদিন পরে গেলেও নয়, 2-1 দিনের মধ্যেই তো। জানি, আমি বেশি কিছু বলতে পারবো না। তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না, বলো নিয়ে যাবে কি না। তুমি যাবে বাপের বাড়ি আর আমি তোমাকে নিয়ে যাব তোমার স্বামী। তুমি নিয়ে যাবে কি না বলো, যাবে কি না বলো। দাঁড়াও মণিমালিকা, রোসো একটু বসি, একটু ভাবি। যাবে কি না বলো। যাব তো, কিন্তু পরিণাম? জানো আমার স্বামী কেন কলকাতা গেছে? অনুমান করতে পারি। তুমি যাবে বাপের বাড়ি আর আমি নিয়ে। দেখেছো টাকার জোগাড় না হলে এর একটিও থাকবে না। এসব আমি দেব না, কিছুতেই দেব না। এত সাধের গয়না আমার, আমি কিছুতেই দেব না। ওগুলো কি সঙ্গে নেবে? নেব না? এগুলো ছাড়া আমি বাঁচবো কি করে? এগুলো ছাড়া বাঁচবো না, মরে যাব। কবে ফিরবেন? যাবে তুমি? আজ গ্রামে যাত্রা আছে। আজই? ভগীরথকে পাঠিয়ে দিও। আজই? সমাপ্তি মৃন্ময়ী তো নারীত্বের মধুর বিকাশ। কিশোরীর বোধ থেকে বিয়ের পিড়িতে বসেও চঞ্চলতা থেকে মুক্ত হতে পারেনি সে। শেষে বিরহই তার মনে মধুরতা এনে দিয়েছে।
তোমার এতটা অভিমান কিসের জন্য জানতে পারি কি মৃন্ময়ী? আমার বিয়ে করলেন কেন? বোধহয় ইচ্ছে হলো তাই। সেটা কি অন্যায়? আমার বুঝি ইচ্ছে অনিচ্ছে নেই? আচ্ছা, বিয়ে জিনিসটাই কি তোমার অপছন্দ নাকি আমাকে অপছন্দ? না, জোর করবে কেন সবাই? আমি কি খুকি? খুকি হলে জোর করাটা নিশ্চয়ই অন্যায় হতো। তুমি মোটেই খুকি নও, অন্তত আমার তো তাই ধারণা। অবশ্য এখন তুমি যেরকম ছেলে মানুষই করছো তাতে তো। আমি চলে যাব। কোথায়? খুশি কাঁদছে। বাবা আসতে পারেনি বলে মন খারাপ? বাবা আমার গায়ে হাত তোলেনি কখনো, কখনো না। তোমার কি ধারণা আমি তোমার গায়ে হাত তুলবো? হারান্দা যে বলতে মারে। হারান্দা? নোলক টেনে ছিঁড়ে দিয়েছে যে। হারান কে? বাড়ি, আপনার বাড়িতে দুধ দেয় আর আপনি জানেন না? ওহো, সে তাহলে দুষ্টু লোক। তোমার কি মনে হয় আমি তোমার দুধ ধরে টেনে কান ছিঁড়ে দেব? তুমি কি ওখানেই থাকবে না খাটে এসে বসবে মৃন্ময়ী? আপনি বসুন না। তা ঘুম পেলে কি করবে? মাটিতে শোন না, খাটে শুয়ে অভ্যেস নেই। অভ্যেস তো অনেক কিছুই থাকে না মৃন্ময়ী, কিন্তু মানুষকে তো অভ্যেস করতেই হয়। বয়সের সাথে নতুন অবস্থার সাথে মানুষকে বদলাতে হয়, পুরনো অভ্যেসগুলো পাল্টাতে হয়। অনেক সময় সেটা আপনা থেকে হয়ে যায়, আবার যদি না হয় তাহলে সে জোর করে করতে হয়। তাতে অবশ্য কষ্ট, কিন্তু সে কষ্ট তা তো। আমার বন্ধ করে রেখেছেন কেন? মৃন্ময়ী, আমার বাইরে যেতে দেবেন? শোনো শোনো মৃন্ময়ী, তুমি এখন বিয়ে করেছো। আমি করি। আচ্ছা বেশ, তুমি করোনি মানে তুমি করেছো, তুমি নিজের ইচ্ছেই করোনি। মোট কথা তুমি এখন বিবাহিত। সে অবস্থায় আচ্ছা, তুমি কখনো বউ দেখোনি? তারা কি সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, না গাছে চড়ে, না দোলনায় চড়ে? আমি চড়ি, আমার ভালো লাগে। সবাই কি এক? না তা নয় মৃন্ময়ী, কিন্তু যেটা স্বাভাবিক, মানে যে বয়সে যেটা হওয়া উচিত তাতে নিজের তফাৎ হয়। মানে খুব যদি বেশি তফাৎ হয় তাহলে লোকে কি বলে জানো তো? পাগলি। পাগলি। মহানগর ছবির পটভূমি 1950-এর দশকের কলকাতার রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আরতি মজুমদার যখন দেখেন সংসার নির্বাহে তার স্বামীর আয় যথেষ্ট নয়, তখন তিনি বাড়ির সকলের অমতেই একটি চাকরি গ্রহণ করেন। ধীরে ধীরে আরতি তার নবলব্ধ আর্থিক ও মানসিক স্বাধীনতাটি পুরো দমে উপভোগ করতে শুরু করেন। একদিকে আরতির স্বামী চাকরি হারান, ফলে আরতি বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে ওঠেন। আরতি এডিথ নামে এক অ্যাংলো ইন্ডিয়ান সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব করেন। শেষে মিথ্যা সন্দেহের বশে সেই মহিলাকে চাকরিচ্যুত করা হলে আরতি প্রতিবাদে তার একমাত্র অবলম্বন চাকরি থেকে ইস্তফা দেন। 1964 সালে এই ছবির জন্য সত্যজিৎ রায় চতুর্দশ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার বেয়ার ফর বেস্ট ডিরেক্টর পুরস্কার পেয়েছিলেন।
কাহিনী নিয়ে সত্যজিৎ এই প্রথম ছবি করলেন, কাঞ্চনজঙ্ঘা, 1962-তে। ছবিতে লাবণ্য ধনী পাত্রের বিয়ের প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে দার্জিলিংয়ের প্রকৃতিকে ভালোবেসেছে। অলোকের রুচিকে ক্রমাগত অস্বীকার করে মনীষা বলেছে, আপনার কুয়াশা ভালো লাগে না বুঝি? অন্যদিকে লাবণ্যের মুখে একই পরবাসে রবেকে আলাদা মাত্রা এনে দিয়েছে। নিজের সত্তা আবিষ্কারের মধ্য দিয়েই এই ছবির মহত্ব ধরা পড়েছে। কি খবর? আপনি একা যে? উনি বুঝি চলে গেছেন? আমি তো ভাবলাম আপনি আর ছাড়া পাবেনই না, ভদ্রলোক বেজায়। আপনার বাবার সঙ্গে কথা হয়েছে? আপনি কি আমার চাকরির ব্যাপারে খুব চিন্তিত, মনিকা দেবী? না, তবে কৌতূহল হতে পারে তো। তাই বলুন। এসব ব্যাপার নিয়ে আপনাদের ঠিক মাথা ঘামানো মানায় না। আপনাদের প্রবলেম তো সব অন্যরকম, কি না? কি রকম? এই জামা কাপড়ের প্রবলেমস, এই আদব কায়দার প্রবলেমস, এই কখন কোন শাড়িটা পরবেন, তার সঙ্গে কোন জুতোটা ম্যাচ করবে, কখন সরি বলবেন, কখন থ্যাংক ইউ বলবেন, কোন কাঁটা চামচ দিয়ে কখন কোন খাবারটা। আপনি গায়ে পড়ে কেন এত কথা শোনাচ্ছেন আমাকে? আমি কেবল জিজ্ঞাসা করেছি আপনার বাবার সঙ্গে কোনো কথা হয়েছে কি না, তাও কেবল বাবা ইনভলভ বলে। তাহলে আবার আমার কিসের ইন্টারেস্ট? সরি, ভেরি সরি। আমি জানতাম যে আপনার কোনো ইন্টারেস্টই নেই, অবশ্যই থাকবার কথাও নয়। আপনি যখন আমার মার অসুখের কথাটা জিজ্ঞেস করছিলেন, তখনও জানতাম সত্যিকারের কোনো ইন্টারেস্ট নেই, কেবল ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করা আর কি। ভদ্রতা কি অন্যায়? না। তবে আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, আজ সকাল থেকেই কতগুলো ব্যাপারে আমি উত্তেজিত। আর তাছাড়া আপনার ধরনের মেয়ের সঙ্গে এর আগে তো কোনোদিন পরিচয় হওয়ার সুযোগ হয়নি। ঠিক করেছিলাম মনে মনে, যখন যদি কোনোদিন সুযোগ হয় এ সব কথাগুলো বলবো। আমার ধরনের মেয়ে মানে? মানে আপনাদের ক্লাস আর কি। কি ক্লাস? এই ধরুন, যাদের অনেক টাকা, রোজগারের কোনো চিন্তা নেই, বিরাট বাড়ি, গাড়ি, বাগান, গেটের ওপরে লেখা বিওয়্যার অফ ডগস, এই সব আর কি। ঠিক বলিনি? আমাদের ক্লাস মানে বুঝি খারাপ? কখনো না, সেই জন্যই তো ক্ষমা চাইছি। এই যেমন ধরুন, আপনার মামাকে আমার দারুণ ভালো লোক বলে মনে হয়। ও কথা কি জানেন, আমাদের তো ঠিক এখনো ভালো করে পরিচয় হয়নি, অবশ্য হবেও না। হলে হয়তো দেখা যেত যে আমিও ভালো লোক আর আপনিও ভালো লোক। থ্যাংক ইউ। আমার চাকরির খবর শুনবেন? কি খবর? এসব আমি বলতে চাইনি আপনাকে, কারণ এমনিতেই আমার সম্বন্ধে কি ভেবে রেখেছেন জানি না, এটা শুনলে আরো অদ্ভুত সব ধারণা হবে। কেন? আচ্ছা, আপনার বাবাকে কেউ কোনোদিন অমান্য করে না, না? আপনি করেছেন নাকি? না, ঠিক তা না। উনি আমাকে প্রায় একটা চাকরির অফার করেই ফেলেছিলেন। আমি বলে দিলাম যে আমার দরকার নেই। সে আপনার যা খুশি তাই বলবেন আপনি। এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। আমার ইচ্ছে হয়নি, আমি নিইনি। কিন্তু এখন যে একটু আফসোস হচ্ছে না তা নয়, আবার সেই অ্যাপ্লিকেশন করা, জুতোর শুকতলা খোয়ানো, ধার করা প্যান্ট পরে ইন্টারভিউ। এই প্যান্টটাও আমার নিজের নয় জানেন। চাকরিটা বোধহয় নিয়ে নেওয়াই উচিত ছিল। 300 টাকার চাকরি হঠাৎ কি যে হয়ে গেল। এই জায়গা বলেই বোধহয়। কলকাতা হলে নির্ঘাত নিয়ে নিতাম, ভিক্ষে হোক আর যাই হোক। কিন্তু এখানে এরকম দৃশ্য তো দেখিনি এর আগে কখনো। এই বিরাট হিমালয়, এই থমথমে ঝাউ গাছ, এই রোদ্দুর, এই মেঘ, এই কুয়াশা, সব যেন অবাস্তব,
স্বপ্নরাজ্যের মতো মাথাটা তা সব গোলমাল করে দেয়। আমি যেন আমি নই, একটা কেউকেটা, একটা হিরো, একটা জায়ান্ট। দারুণ সাহস আমার, বেপরোয়া, কাউকে কেয়ার করি না। আচ্ছা মনিকা দেবী, এরকম জায়গায় এলে সাহস টাহস সব বেড়ে যায় না? সত্যজিৎ রায়ের কলকাতা ত্রয়ী বা কলকাতা ট্রিলজি বলতে বোঝানো হয়েছে প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ এবং জন অরণ্য এই তিনটি চলচ্চিত্রকে। এই তিনটি ছবি মুক্তি পায় 70-এর দশকে, যখন নকশালবাড়ি আন্দোলন তুঙ্গে। অনেকে আবার এই তিনটি ছবিকে সত্যজিতের রাজনৈতিক চিত্রত্রয়ী হিসেবেও বিবেচনা করে থাকেন। প্রতিদ্বন্দ্বী ছবির মূল চরিত্রের নাম সিদ্ধার্থ চৌধুরী, সীমাবদ্ধ ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম শ্যামলেন্দু চ্যাটার্জি, আর জন অরণ্য ছবিতে মুখ্য চরিত্রের নাম সোমনাথ। এই তিন চরিত্রকে কেন্দ্র করে সত্যজিতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা রাজনীতির প্রতি তার মনোভাবকে খোঁজাই এই রচনার উদ্দেশ্য। স্ত্রী বিয়োগের পর নামকরা উকিল গুরুপদ মিত্রের সংসারে বৈরাগ্য দেখা যায়। ট্রেনে দেখা পান বিরিঞ্চি বাবার। গুরুপদ বাবুর শ্যালক গণেশ মামার মতে তিনি ত্রিকালজ্ঞ মহাপুরুষ। ভূত, বর্তমান, ভবিষ্যৎ তার করতলগত। তিনি মন্ত্র বলে নিয়ে আসেন ভগবানদের। গণেশ মামার দৌলতে এই ভণ্ড বাবার প্রচুর ভক্ত তৈরি হয় কলকাতা শহরে। তারা সকলেই সমাজের উঁচু মাথা, কিন্তু যুক্তি বিবেচনার অভাবে ভোগেন। গুরুপদ বাবুর কন্যা বুচকির পানিপ্রার্থী সত্য এবং তার মেসের মালিক নিবারণ চেষ্টা করতে থাকে ভণ্ড বিরিঞ্চি বাবা ও তার শিষ্য কেবল রামকে বাড়ি থেকে তাড়ানোর। এ কাজে মেসের কিছু বোর্ডার ও গুরুপদ বাবুর বাড়ির চাকরেরা সাহায্য করে নিবারণকে। আগুন লেগেছে এই গুজবে বিরিঞ্চি বাবা ও কেবলরাম পালানোর চেষ্টা করে। শেষে ধরা পড়ে যায় বিরিঞ্চি বাবার জারি জুরি। ওরাতেই বলেছিলুম শহর তো গড়লে, কিন্তু এ শহর কি আর এমনটি থাকবে? এর ওপর দিয়ে কত ঝড় বইবে, কত আসবে, কত যাবে। একদিন শঙ্কর এসে বললে, তুমি অদ্বৈতবাদ নাই বা মানো, কিন্তু গৌতম যে দেশের সর্বনাশটি করলে সেটা মানো তো? এর একটা বিহিত হওয়া উচিত নয় কি? আমি বললুম, বিহিত করো, বিহিত, তাতেই যদি শান্তি পাও তাই করো, কিন্তু তোমার কাজও পণ্ড করার লোক আসবে। দেশে ধর্মের নামে ফুটবল খেলা হবে, এইটা ভেবে রেখো তুমি। ছোকরার মধ্যে জিনিস ছিল, আয়ুর্বেদ জ্ঞানটা রপ্ত হয়নি বলে ৩২ বছর বয়সেই
ওঠ 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 বেটা ওঠ 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 বেটা ওঠ 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 নিশ্চিন্তে হওয়ার জো নেই, রোজ সকালে বেটাকে ডেকে দিতে হয়। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বাহ, খাসা কি ভাষা! দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাসনে চড়ে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই। ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ওরে ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।
तंग मत करो, बहुत हो गया, ज्यादा हो गया। जो जो आप लोग कहां तक जा रहे हैं? जोधपुर। मैं भी जोधपुर जा रहा हूं। जोधपुर की पटभूमिका में एक कहानी लिखना चाहता हूं, रहस्य रोमांच कहानी। यह है मेरा सांप्रदायिकतम उपन्यास, गोबी डेजर्ट के पटभूमिका में लिखी दुर्धर्ष दुश्मन। जटायु मेरा छद्म नाम, असली नाम लाल मोहन गंगोली। रावण राजा जब सीता मैया को हरण करके ले जा रहे थे, तब आके बहुत परेशान किया। बढ़िया पक्षी जटायु मेरा छद्म नाम। बंगला पढ़ने जानते हो? बोलने भी जानता हूँ। हाँ, कहाँ सीखा? कलकत्ता। আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে। দূর বসাই, আমি গড়পাড়ের লোক, হিন্দি কেউ সাধে বলে নাকি? এই দেখুন না কি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ক্যাপ্টেন স্পার্ক, ক্যাপ্টেন স্পার্ক, আমি রিভলভার এনেছি, তুমি দেখবে না? কোথায় রিভলভার? তুমি দরজাটা খোলো, আমি দেখাবো। এই দেখো, এই হলো আসল রিভলভার। এটার নাম কোল্ট। এই দেখো 6টা গুলি। আফ্রিকার রাজা হচ্ছে দুর্গা ঠাকুরের বাহন সিংহ, আর তুমি গণেশটাকে চুইনগাম দিয়ে সিংহের মুখে আটকে রেখেছিলে, তাই না? না হলে গান্ধারী আর নিয়ে নিত, যে বাজে বলেছিল গণেশটা নিয়ে নেবে। তুমি এসব লুকিয়ে লুকিয়ে শুনেছিলে। তারপর তারপর কি হলো বলো তো? তারপর আমি চুপি চুপি অ্যাক্সিডেন্ট কাছে গেলাম। আমার শানিয়ে মেয়েরা কিছুই দৃষ্টি এড়ায় না, এদিক ওদিক বেড়ায় তবু ভুলের পাড়া বেড়ায় না। বুদ্ধি আমার শানিয়ে মেয়েরা। দার্জিলিংয়ে, রাজস্থানে, গন্ডগোলে, গ্যাংটকে, খুন খারাপি, মূর্তি চুরি, লোভীর লালা লকলকে, গল্পে আমি দিব্যি ছিলাম, গ্রীষ্ম বর্ষা শরৎ ছিল। আমার গল্প সঙ্গে নিয়ে চলে গেলে সত্যজিৎ। তবে আমার সঙ্গী ছিলেন লালমোহন। বয়স একটু বাড়তি হলেও কম ছিল না কাঠামো, তবে আমার সঙ্গী ছিল।
বুকের পিঠে সাওয়ার হয়ে নাস্তা নাবুদ হলেন খুব, লাগবো হলে কলম খানা অনেক লিখেও এখন চুপ। গল্পে তিনি ভালোই ছিলেন, গ্রীষ্ম বর্ষা শরৎ শীত, জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ। অনেক দেখা, অনেক জানা, অনেক কিছু করার পর স্মৃতির মধ্যে থমকে থাকা আমার পক্ষে কষ্টকর। লালমোহনার তোপসেটারও একই দশা দেখতে পাই, ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যায়। তখন আবার গল্প হবে রহস্যতে ভর করে, ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের বছরে। দেখো রে, দেখো রে, দেখো রে নয়ন মিলে, দেখো রে নয়ন মিলে জগতের বাহার। জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। দিনের আলো, দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার। দিনের আলো কাটে অন্ধকার। কি বাহার, কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। জবর জবর তিন বর, 1 2 3। জবর জবর তিন বর, 1 2 3। যা যায় পড়তে খাইতে পাহাড়ি 1 নম্বর, 1 নম্বর। যেখানে খুশি যাইতে পাহাড়ি 2 নম্বর, 2 নম্বর। কানে রাপা মাগারে তাকাইতে পারি 3 নম্বর, 3 নম্বর। কেমন সুন্দর ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, কেমন সুন্দর রাজা দিল বর। আহাভূত, মহাভূত, শিবাভূত, কিম্ভূত, বাবাভূত, ছানাভূত, খোড়াভূত, কানাভূত, কাঁচাভূত, পাকাভূত, সোজাভূত, বাঁকাভূত, রোগাভূত, মোটাভূত, আধাভূত, গোটাভূত। আরো হাজার ভূতের রাজার দয়া ও দেবী উপর। আরো হাজার ভূতের রাজার দয়া ও দেবী উপর। ভূতের রাজা দিল বর। কাইরে নাই রে নাই রে, আর ভাবনা কিছু নাই রে। দিন দিন না দিন তাই আর নাই গো মোদের চিন্তা।
তোমারে সেলাম 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 সেলাম। মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিদা মাটির মানুষ, দেশে দেশে যাই। মোরা সাদা সিদা মাটির মানুষ, দেশে দেশে যাই। মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষা অন্য, তোমাদের সোনাহি ধন্য, এসেছি তাহারি জন্য রাজা। তবে জানা আছে ভাষা অন্য, তোমাদের সোনাহি ধন্য, এসেছি তাহারি জন্য রাজা মহারাজ। মোরাসি ভাষাতেই করি গান, মোরাসি ভাষাতেই করি গান। রাজা সোনপুরে মোর প্রাণ, রাজা সোনপুরে মোর সুরের ভাষা ছন্দের ভাষা, তালের ভাষা ডোলের ভাষা। সুরের ভাষা ছন্দের ভাষা, তালের ভাষা ডোলের ভাষা। এমন কথা বলে বুঝিয়ে দে সকলে, এমন কথা বলে বুঝে রে সকলে। উঁচা নিচা ছোট বড় সমান, রাজা উঁচা নিচা ছোট বড় সমান। ওরা এই ভাষাতেই করি গান, ওরা এই ভাষাতেই করি গান, করি গান মহারাজা তোমারে সেলাম। ইবসেনের কাহিনী অবলম্বনে গণশত্রু মুক্তি পেয়েছিল 1989 সালে। সত্যজিৎ রায় নিপুণভাবে ইবসেনের বিদেশিয়ানাকে খসিয়ে দেশি ইমেজটি তুলে ধরেছিলেন এই ছবিতে। কারণ মন্দিরের চরণামৃত খেয়ে অসুস্থ হওয়ার ঘটনাটা পশ্চিমবাংলারই কোনো গ্রামের ঘটনা। মনে হয়েছে ছবিতে সততার সঙ্গে নোংরা রাজনীতির দ্বন্দ্ব একেবারে স্বচ্ছভাবে প্রকাশ পেয়েছে। মানবিক অবক্ষয়, ধর্মীয় সংস্কার, বিজ্ঞান বিমুখতা সবকিছুতেই শেষ পর্যন্ত জয়ী ডাক্তার গুপ্ত, এবং সেই সঙ্গে জয়ী সত্যজিৎ নিজেও। সত্যজিৎ রায় পরিচালিত শেষ চলচ্চিত্র হল আগন্তুক, যেটি 1991 সালে মুক্তি পায়। আগন্তুকের জন্ম কিন্তু তারই লেখা একটি ছোট গল্প অতিথি থেকে। এখানে আগন্তুক হলেন এক অগ্নি পরীক্ষার প্রতীক, কখনো বা মূর্তিমান প্রশ্নবোধক চিহ্ন। রোজ ঝলমলে এক সকালে হঠাৎ করে অনিলা একটি চিঠি হাতে পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। চিঠিটি আসে তার 35 বছর পূর্বে নিরুদ্দেশ হয়ে যাওয়া এক মামার কাছ থেকে। সেই মামা এতগুলো বছর পর ভারতবর্ষের মাটিতে পদার্পণ করে তার একমাত্র ভাগ্নি
অনিলার কাছে কলকাতায় কয়েকটি দিন কাটিয়ে যেতে চান, অথচ এই মামা সম্পর্কে বিন্দু মাত্র স্মৃতিটুকু অনিলার মস্তিষ্কে স্পষ্টভাবে বিরাজ করছে না। সুতরাং সেই মামার পরিচিতি সম্পর্কে একটা সন্দেহ তো থেকেই যায়। অনিলার স্বামী সুধীন্দ্র ক্রমশই সন্দেহপ্রবণ হয়ে ওঠেন, যার কিছুটা প্রভাব অনিলার উপরেও গিয়ে পড়ে। কিন্তু তাদের ছেলে ছোট্ট সাত্তকে কিন্তু বেজায় উত্তেজিত, কারণ তাদের বাড়িতে তার দাদু বা দাদুনা নামক একজন আসতে চলেছেন। ছোট্ট সাত্তকীর মনে, এই শিশু মনে যা চরম উত্তেজনার সৃষ্টি করেছিল, তা কিন্তু বাড়ির বড়দের কাছে ছিল বেশ বিরক্তির কারণ। সত্যজিৎ রায় এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন একদমই হালকা আবহে। তার আর সব চলচ্চিত্রের মতো এখানে নেই কোনো স্যাটায়ার কিংবা বেকারত্বের হাহাকার। বলতে গেলে প্রায় 4 দেওয়ালের মধ্যেই তিনি অত্যন্ত সুন্দরভাবে শুনিয়েছেন সভ্যতা নামক ফাঁকা কলসির শব্দ দূষণ। প্রতি মুহূর্তে প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ যেন চিৎকার করে বলে উঠেছে, ফিরিয়ে দাও এ অরণ্য, লও এ নগর। দেশের হালচাল কিরম বুঝছেন? কাগজ পড়ছেন? কাস্ট, রিলিজিয়ন দুটোই বড় গোলমেলে জিনিস। কাগজ তারই সাক্ষ্য দিচ্ছে। আপনি ধর্ম মানেন না? ধর্ম মানে রিলিজিয়ন? হিন্দু শাস্ত্রে কিন্তু ধর্মের অন্য মানে আছে। ধর্ম মানে আমি অবশ্য রিলিজিয়নই মিন করছি। আপনি রিলিজিয়ন মানেন কি না? ও ইয়েস, রিলিজিয়ন, রিলিজিয়ন। আমি, জানেন মিস্টার সেনগুপ্ত, লোকটা একটু আনঅর্থোডক্স। সে তো ভালো কথা। যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, আমি তাকে মানি না। রিলিজিয়ন তা করেই, আর অর্গানাইজ রিলিজিয়ন তো বটেই। সেই একই কারণে আমি জাতও মানি না। ঈশ্বর? অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। কে দেবে আলো? কে দেবে প্রাণ? জানেন মিস্টার সেনগুপ্ত, আজকালকার দিনে মঙ্গলময় ঈশ্বরের ওপর আস্থা রাখাটা খুব কঠিন হয়ে উঠছে। দৈনিক পত্রিকা, দৈনিক প্রতিদিন সে বিশ্বাসে আঘাত আনছে। কি করবেন বলুন? ট্রু এনাফ। এ বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। আমার পরম আক্ষেপের বিষয় যে আমি জঙ্গলি নই। আমি আলতামিরের গুহাবাসীদের মতো বাইসা রাখতে পারি না। কিন্তু কি করব বলুন? সে অনেক কাল ঘর ছাড়া। আমার মজ্জায় মজ্জায় ঢুকে গেছে শেক্সপিয়ার, মাইকেল, ফ্রয়েড, মার্কস, রবীন্দ্রনাথ। সেজন্যই তো আমার ফিল নোটসের দরকার হয়। আমি যদি জঙ্গলি হতাম, তাহলে কি আমার সেটার প্রয়োজন পড়তো? পড়তো না।
বাজিল কাহারো বিনা, বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা। আমারও নিভৃত নবজীবন পরে বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, কার দুটি নিরূপম চরণ তরে বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা। জেগে ওঠে সব শোভা সব মাধুরী, পলকে পলকে হিয়া পুলকে পুরী। জেগে ওঠে সব শোভা সব মাধুরী, পলকে পলকে হিয়া পুলকে পুরী। কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, পরাণের আবরণ মোচন করে বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা। রবীন্দ্র কাহিনীর আরও একটি সংযোজন ঘরে বাইরে, 1984 সালের ছবি। ছবিটি স্বদেশী ভাবনার উপরই চিত্রায়িত। স্বদেশী আন্দোলনের নেতিবাচক দিককে কোনো দিনই সমর্থন করেননি সত্যজিৎ, ফলে ছবিটির শুরুই হয়েছে আগুন নিয়ে। শেষে বিমলার সিঁদুরের টিপ মুছে গেছে কপাল থেকে, রঙিন শাড়ি পাল্টে হয়েছে সাদা থান। সত্যজিৎ উপন্যাসকে টপকে নিখিলেশ বিমলার ঘরে সন্দীপকে নিয়ে এসেছেন, অর্থাৎ যুগের প্রয়োজনে নিয়ম ভেঙেছে সন্দীপের উপস্থিতির দ্বারা। তাই ঘরের বউকে বাইরে বের করিয়ে সত্যজিৎ ছবিটির নামকরণ করেছেন ঘরে বাইরে। আপনি তো অনেক নারীরই মন জয় করেছেন শুনেছি, স্বদেশী বিদেশি। সর্বনাশ! নিখিল কি এসবও বলেছে নাকি? আপনি আমার সম্পর্কে এত কিছু জানেন, আর আমি এটুকু জানবো না? হা হা, ওগুলো কি জানো? বয়সের ধর্ম, সে তো আজকের কথা নয়। সেসব নারীর আজ কি হলো খুব জানতে ইচ্ছে হয়। এটা অন্যায় মুখী। সেদিনের আমি আর আজকের আমি এক নয়, অনেক তফাৎ। তবুও মানুষটাকে খানিকটা তো বোঝা যায়। পুরুষদের বোঝা তো কিছু কঠিন নয়, মেয়েরাই রহস্যময়ী। তাদের মন বুঝতে পুরুষদের তো হিমশিম খেতে হয়। ওই গানটা জানো তো? কোনটা? বুঝতে নারী নারী কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মোদে পাতা, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মোদে পাতা, হাসতে হাসতে কেঁদে ফেলে, হাসতে হাসতে কেঁদে ফেলে, আস্তে কাছে ফিরে যায়। বুঝতে নারী নারী কি চায়,
কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়। নারীর মন বুঝতে পারেননি বলেই বুঝি বিয়ে করেননি? হ্যাঁ, মনের মতো নারী না পেলে কেন বিয়ে করব মক্ষী? কাল কিন্তু অনেক রাত অব্দি অপেক্ষা করেছিলাম, আপনি এলেন না। আমায় ক্ষমা করো মক্ষী, কাল কাজ পড়ে গিয়েছিল আর ফিরতে অনেক রাত হলো। কি কাজ? আমার আর কি কাজ, স্বদেশীর কাজ। বক্তৃতা? না মক্ষী। তবে সুখসারের দিন তো ফুরিয়ে এলো, এক জায়গায় বেশি দিন তো বসে থাকা যায় না। প্রচার যে আমাদের একটা বড় কাজ। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম যখন আসে, তখন কি করে দুর্নীতি খুব দ্রুত তাদের রন্ধ্রে প্রবেশ করে, কি করে সৎ মানুষদের সরিয়ে অসৎ লোকেরা জায়গা দখল করে, কি করে সৎ রক্ত থেকে বেরিয়ে আসে অসৎ রক্তের শাখা, আর সেই শাখা প্রশাখাগুলো জন্ম লগ্ন থেকেই পরিচিত হতে থাকে কালো থাবার সাথে। এই প্রশ্নগুলোর উত্তর নমুনা আকারে আমরা পাই 1990 সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা ছবিতে। এই চলচ্চিত্রে তিনি সমাজের দুর্নীতির সর্বগ্রাসী রূপকে তুলে ধরেছেন। বৃক্ষ সম বৃদ্ধ আনন্দমোহন মজুমদার সৎ এক পরিশ্রমী ব্যক্তি ছিলেন, আশা করেছিলেন তার শাখা প্রশাখা তারই মতন হবে। কিন্তু প্রশ্ন হলো, বাস্তব কি তার আশা রেখেছিল, নাকি তিনি হয়েছিলেন আশাহত? আজ কি বার? বার তারিখ সব গুলিয়ে গেল। বুধবার। কলকাতা এখন রেস্ট চলছে, তাই না? উইন্টার সিজন। যা, তোর তো এই শনিবার যাওয়া হলো না। হাসছিস যে? কলকাতা, বোম্বে, ব্যাঙ্গালোর, ম্যাড্রাস, যেখানেই রেস হোক না কেন আর তুমি যেখানেই থাকো না কেন, বেট করতে কোনো বাধা নেই। তবে গন্ডগোলে থাকলে হবে না, একটা টেলিফোন থাকা চাই। কাকে ফোন করবি? আমার বুকি। বুকি? বুক মেকার, যে আমার হয়ে বেট প্লেস করবে। অন ক্রেডিট? ন্যাচারালি। আই সি। তা তুই যে লং ডিস্টেন্সে ব্যাপারটা করবি, এটার উপর নির্ভর করা যায়? দিস বুকিজ জেনারেলি যায়, তবে মাঝে মধ্যে গড়বড় হয়ে যেতেও পারে। গড়বড় মানে? তুমি এমন করছো যেন কাল থেকেই রেস খেলবে। আমি রেস খেলবো? ডিঙ্গো বাবু রেস খেলবে। ডিঙ্গো, ঘরে যাও। যাও বাবা, ঘরে যাও, ঘরে গিয়ে ছবির বই দেখো, লক্ষ্মী ছেলে। এই ধরো, তুমি তোমার বুকিতে টেলিফোন করে বললে যে অমুক ঘোড়ায় তুমি 1 লাখ লাগাও। তোমার বুকি তোমার কথা না শুনে সেই ঘোড়ার জকিকে 25,000 বুঝে দিব। তুমি রেস হারলে, 75 গেল বুকির পকেটে, আর তুমি বসে বসে আঙুল চুষলে। ওইসব কথা বলে লাভ নেই দাদা। গ্যাম্বলিং হলো মানুষের আদিমতম প্রবৃত্তি। কারোর মধ্যে প্রকাশ পায়, কারোর মধ্যে প্রকাশ পায় না। ধরা যে কথাটা বলো না, কিন্তু আই ইন্ডালজ ইন ইট। তমাম দুনিয়া জানে যে প্রবীণ মজুমদার রেসের মাঠে যায়, আমি কাউকে লুকোই না। আশা করি তুমি সেটাকে ভাইস বলবে না। শোনো দাদা, তোমারই একটা জানা কথা তোমায় বলি। কারচুপি শুধু ব্যবসায় হয় না,
প্রত্যেক লেভেলে, প্রত্যেক প্রফেশনে এটা হয়। 2 নম্বরই ছাড়া মাথা তুলে বাঁচা যায় না, ইম্পসিবল। যারা অনেস্ট থাকতে চায় তারা রসাতলে তলিয়ে যায়, দে উইল পেরিশ। তুমি একটা বড় কোম্পানির জেনারেল ম্যানেজার, আর আমি ব্যবসাদার। আসলে দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, দুজনেই 2 নম্বরীর জোরে ফুটানি করে যাচ্ছি। This year, the Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. Mr. Ray has been making films for almost 4 decades. The Academy recognizes Mr. Ray's rare mastery of the art of motion pictures and of his profound humanism, which has had an indelible influence on filmmakers and audiences throughout the world. Well, it's been an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie-making career. As a small schoolboy, I was terribly interested in the cinema, became a film fan, wrote to Deanna Durbin, got a reply, was delighted, wrote to Ginger Rogers, didn't get a reply. Then, of course, I got interested in the cinema as an art form, and I wrote a 12-page letter to Billy Wilder after seeing Double Indemnity. He didn't reply either. Well, there you are. But I have learned everything I've learned about the craft of cinema from the making of American films. I've been watching American films very carefully over the years, and I love them for what they entertained, and then later loved them for what they taught. So I express my gratitude to the American cinema, to the Motion Picture Association, who given me this award and who made me so proud. Thank you very, very much. Thank you.
সত্যজিৎ রায় সবসময় বলতেন দ্যাট দেয়ার ইজ অলওয়েজ সাম রুম ফর ইম্প্রোভাইজেশন। আর সেই কথাটা মেনে এই বছর তো এমনিতেই সবকিছু খুব টাফ, বাট উই হ্যাভ যে আমরা প্রোগ্রামটা দেখলাম, দ্যাট ইজ দি ইম্প্রোভাইজেশন অ্যাট দি হাইয়েস্ট স্কেল। অ্যান্ড আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এই পরিস্থিতির মধ্যেও আমরা এসে একটা এত সুন্দর কালচারাল প্রোগ্রাম দেখলাম। I would like to thank the cultural team specifically who had been working tirelessly in the last few months to put together such a nice show. And I would like to thank Team Borsha for celebrating Durga Puja in such a nice way, in a safe way. তো এই বলি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।